ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান আরোহ যুক্তিবিজ্ঞান পঞ্চম অধ্যায় মিলের পরীক্ষামূলক অনুসন্ধানের পদ্ধতি। বিভিন্ন তার্কিক পরিভাষার অর্থ। অপসারণ সূত্র। যে সমস্ত নিয়মের মাধ্যমে কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ঘটনাগুলিকে বাদ দেওয়া হয় সেগুলিকেই বলা হয় অপসারণ সূত্র বা ক্যাননস অফ এলিমিনেশন। পূর্ববর্তী ঘটনা। যে ঘটনাটি আগে ঘটে তাকে বলা হয় পূর্ববর্তী ঘটনা বা অ্যান্টিসিডেন্ট ফেনোমেনন। অনুবর্তী ঘটনা। যে ঘটনাটি পরে ঘটে তাকে বলা হয় অনুবর্তী ঘটনা বা কনসিকুয়েন্ট। পঞ্চ পরীক্ষণমূলক পদ্ধতি। কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার ক্ষেত্রে মিলের 5টি পদ্ধতিকেই ব্যাপকতম অর্থে বলা হয় পঞ্চ পরীক্ষণমূলক পদ্ধতি। 5 এক্সপেরিমেন্টাল মেথড। মৌলিক পদ্ধতি। মৌলিক পদ্ধতি বলতে মূল পদ্ধতিকেই বোঝায়। অন্বয়ী পদ্ধতি এবং ব্যতিরেকী পদ্ধতি দুটিকেই বলা হয় মৌলিক পদ্ধতি। অনুসন্ধানমূলক ঘটনা। যে ঘটনার কার্যকারণ সম্পর্ক অনুসন্ধান করা হয় বা খোঁজা হয় তাকেই বলা হয় অনুসন্ধানমূলক ঘটনা। অন্বয়। অন্বয় শব্দটির অর্থ হল মিল বা সাদৃশ্য। ব্যতিরেক। ব্যতিরেক শব্দটির অর্থ হল অমিল বা বৈসাদৃশ্য। সহপরিবর্তন। সহপরিবর্তন শব্দটির অর্থ হল একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনার পরিবর্তন। পর্যবেক্ষণ। নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে কোনো ঘটনাকে দেখার নামই হল পর্যবেক্ষণ বা অবজারভেশন। পরীক্ষণ। কৃত্রিম পরিবেশে নিজস্ব নিয়ন্ত্রণে কোনো ঘটনাকে বারবার প্রত্যক্ষ করার নামই হল পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট। আবিষ্কারের পদ্ধতি। কার্যকারণ সম্পর্ককে আবিষ্কার করা যায় যে পদ্ধতির মাধ্যমে তাকে বলা হয় আবিষ্কারের পদ্ধতি বা মেথড অব ডিসকভারি। প্রমাণের পদ্ধতি। যে পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ককে প্রমাণ করা হয় তাকে বলা হয় প্রমাণের পদ্ধতি বা মেথড অব প্রুফ। পর্যবেক্ষণযোগ্য ঘটনা। যে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করার উপযুক্ত বলে গণ্য সেই সমস্ত ঘটনাকে বলা হয় পর্যবেক্ষণযোগ্য ঘটনা বা অবজারভেবল ইভেন্টস। পরীক্ষণযোগ্য ঘটনা। যে সমস্ত ঘটনা পরীক্ষণের পক্ষে উপযুক্ত সেই সমস্ত ঘটনাকে বলা হয় পরীক্ষণযোগ্য ঘটনা বা এক্সপেরিমেন্টাল ইভেন্ট। প্রকল্প। কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে প্রাথমিক আনুমানিক ধারণাকেই বলা হয় প্রকল্প বা হাইপোথেসিস। বলিষ্ঠ প্রকল্প। বলিষ্ঠ প্রকল্প বলতে বোঝায় অত্যন্ত শক্তিশালী প্রকল্প যার স্বপক্ষে জোরালো ও যথেষ্ট যুক্তি আছে। দুর্বল প্রকল্প। দুর্বল প্রকল্প হল এমন এক প্রকল্প বা আনুমানিক প্রাথমিক ধারণা যার সপক্ষে জোরালো কোনো যুক্তি নেই। প্রকৃতিগত দোষ। কোনো বিষয়ের স্বরূপ থেকে যে দোষ নিঃসৃত হয় তাকে বলা হয় প্রকৃতিগত দোষ। ব্যবহারিক দোষ। কোনো বিষয়কে ব্যবহারিক জগৎ তথা বাস্তব জগতে প্রয়োগ করার ক্ষেত্রে যে দোষের উদ্ভব হয় তাকে বলা হয় ব্যবহারিক দোষ। অপর্যবেক্ষণজনিত দোষ। যে সমস্ত বিষয়গুলিকে পর্যবেক্ষণ করা উচিত ছিল অথচ সেগুলিকে পর্যবেক্ষণ করা হয়নি এর ফলে যে দোষের উদ্ভব হয় তাকে বলা হয় অপর্যবেক্ষণজনিত দোষ বা ফ্যালাসি অফ নন অবজারভেশন। ভ্রান্ত পর্যবেক্ষণজনিত দোষ। একটি বস্তুকে অন্য কোনো বস্তুরূপে পর্যবেক্ষণ করলে যে যে দোষের উদ্ভব হয় তাকে বলা হয় ভ্রান্ত পর্যবেক্ষণজনিত দোষ বা ফ্যালাসি অফ মরাল অবজারভেশন। ঘটনার সহাবস্থান। একটি ঘটনার সঙ্গে সঙ্গে যদি আরেকটি অন্য ঘটনা পরিলক্ষিত হয় তবে তাকে বলা হয় ঘটনার সহাবস্থান, যেমন দিন রাত্রি। দৃষ্টান্ত। কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার ক্ষেত্রে যে সমস্ত উদাহরণমূলক ঘটনার উল্লেখ করা হয় সেগুলিকে বলা হয় দৃষ্টান্ত বা ইনস্ট্যান্সেস। পৃষ্ঠা 112। আনুপূর্বিক। ঘটনাসমূহের পরস্পর অবস্থানকে বলা হয় আনুপূর্বিক। বিচার্য ঘটনা। যে ঘটনার কার্যকারণ সম্পর্ক বিচার করা হয় তাকে বলে বিচার্য ঘটনা। পারিপার্শ্বিক অবস্থা। আলোচ্য ঘটনার আশেপাশে যে সমস্ত ঘটনা দেখা যায় সেগুলিকে বলা হয় পারিপার্শ্বিক ঘটনা বা সার্কামস্ট্যান্সেস। একমুখী পদ্ধতি। যে পদ্ধতিতে শুধুমাত্র কারণ থেকে কার্যকে অনুমান করা যায় কিন্তু কার্য থেকে কারণকে অনুমান করা যায় না তাকে বলা হয় একমুখী পদ্ধতি বা সিঙ্গল ওয়ে মেথড। দ্বিমুখী পদ্ধতি। যে পদ্ধতিতে কারণ থেকে কার্যকে যেমন অনুমান করা যায় তেমনি আবার কার্য থেকেও কারণকে অনুমান করা যায় তাকে বলা হয় দ্বিমুখী পদ্ধতি বা ডাবল ওয়ে মেথড। কাকতালীয় দোষ। অব্যবহিত পূর্ববর্তী অথচ অহেতুক কোনো ঘটনাকে কারণরূপে মনে করা হলে যে দোষের উদ্ভব হয় তাকে বলা হয় কাকতালীয় দোষ, যেমন তাল গাছের উপর দিয়ে কাক উড়ে যাওয়াকে তাল পড়ার কারণ বলে মনে করা। দ্বিত্ব অন্বয়ী পদ্ধতি। অন্বয়ী পদ্ধতিকে যদি দুবার প্রয়োগ করা যায় কোনো পদ্ধতিতে তবে তাকে বলা হয় দ্বিত্ব অন্বয়ী পদ্ধতি।
দ্য মেথড অফ ডাবল এগ্রিমেন্ট। অনিশ্চিত পদ্ধতি, যে পদ্ধতি সিদ্ধান্তে কার্যকারণ সম্পর্কের কোনো নিশ্চয়তা দিতে পারে না তাকে বলা হয় অনিশ্চিত পদ্ধতি বা ডাউটফুল মেথড। সহকার্য, একই সার্বক কারণ থেকে যদি পরপর দুটি কার্য ঘটে তবে সেগুলিকে বলা হয় সহকার্য বা কো ইভেন্ট, যেমন দিন ও রাত্রি, জোয়ার ও ভাটা প্রভৃতি। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। মার্কস 6। প্রশ্ন 1, অপসারণ সূত্র বলতে কি বোঝায়? মিলের পদ্ধতিগুলির ক্ষেত্রে এর গুরুত্ব কি? উত্তর, অপসারণের সূত্র বৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল কাজ হল একটি কার্যকারণ সম্বন্ধকে প্রতিষ্ঠা করা, কিন্তু আমরা জানি যে আলোচ্য ঘটনার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই অনেক অপ্রয়োজনীয় তথা অবান্তর বিষয়ও যুক্ত থাকে, যেগুলি কখনোই কারণের সহায়ক নয়। কার্যকারণ নিয়মকে প্রতিষ্ঠা করতে গেলে এই সমস্ত বিষয়গুলিকে তাই একান্তভাবেই বাদ দেওয়া প্রয়োজন। এই সমস্ত অবান্তর বিষয়গুলিকে বর্জন করার নামই হল অপসারণ বা এলিমিনেশন। এই অপসারণ পদ্ধতি মিলের পরীক্ষামূলক পদ্ধতিগুলির মূল ভিত্তি। অপসারণ সূত্র ছাড়া মিলের পদ্ধতিগুলি তাই এক পাও এগোতে পারে না। অপসারণ শুধু নঙর্থক প্রক্রিয়া নয়, তা সদর্থকও। মিলের প্রক্রিয়াগুলির পিছনে যে অপসারণমূলক সূত্র রয়েছে, অনেক তর্কবিদই তাকে নঙর্থক প্রক্রিয়া বলে অভিহিত করেছেন, কারণ এর কাজই হল শুধু বাদ দেওয়া, গ্রহণ করা নয়। কিন্তু অপসারণের এই ধারণাটি ঠিক নয়, কারণ প্রত্যেকটি পরীক্ষামূলক পদ্ধতির দুটি দিক, যার একটি হল সদর্থক দিক এবং একটি হল নঙর্থক দিক। নঙর্থক দিকের পরিপ্রেক্ষিতে যেমন অবান্তর বিষয়সমূহকে বাদ দেওয়া হয়, তেমনি সদর্থক দিকের পরিপ্রেক্ষিতে কার্যকারণ নিয়মকে প্রতিষ্ঠা এবং প্রমাণ করা হয়। সুতরাং কোনো কার্যকারণ সম্পর্ককে প্রতিষ্ঠা ও প্রমাণ করার জন্য সদর্থক দিকটিও অত্যন্ত জরুরি একটি বিষয় বা দিক রূপে গণ্য হয়। এই সদর্থক দিকটি ছাড়া নঙর্থক বিষয়টি আদৌ চিন্তা করা যায় না। অপসারণের সূত্র তাই শুধুমাত্র নঙর্থক নয়, এটি অবশ্যই সদর্থক দিকেরও দিশারি। সুতরাং অপসারণের ধারণাটি শুধুমাত্র নঙর্থক পদ্ধতি, এটি একান্তই ভ্রান্ত ধারণা। মিলের পদ্ধতিগুলির ক্ষেত্রে অপসারণের গুরুত্ব। মিলের পদ্ধতিগুলির মূল উদ্দেশ্য হল কার্যকারণ সম্পর্ককে প্রতিষ্ঠা করা। এরূপ প্রক্রিয়ায় কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে বেশ কিছু প্রকল্প গঠন করে থাকি, কিন্তু সমস্ত প্রকল্পগুলি যে কার্যকারণ সম্পর্কের সঙ্গে জড়িত হবে এমন নাও হতে পারে। সুতরাং সেক্ষেত্রে প্রয়োজন হল অপ্রয়োজনীয় প্রকল্প তথা আনুমানিক বিষয়গুলিকে বর্জন করা। এই বর্জন করার বিষয়কেই বলা হয় অপসারণ করা। অর্থাৎ দেখা যায় যে অপসারণ পদ্ধতির প্রয়োগ না ঘটিয়ে আমরা কখনোই প্রকৃত কার্যকারণ সম্পর্ককে আবিষ্কার করতে পারি না। সে কারণেই বলা যায় যে মিলের পদ্ধতিগুলির ক্ষেত্রে এই অপসারণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রশ্ন 2, অপসারণের সূত্রগুলিকে ব্যাখ্যা করো। উত্তর, অপসারণের সূত্রাবলী। যুক্তিবিজ্ঞানে আমরা প্রথম দিকে 3টি অপসারণের সূত্রের পরিচয় পাই, কিন্তু পরবর্তী পর্যায়ে তর্কবিদ জোসেফ JOSEPH এগুলির সঙ্গে আরও একটি অপসারণের সূত্র যোগ করেন। এর ফলে অপসারণের ক্ষেত্রে মোট 4টি সূত্র দেখা যায়। এই সমস্ত সূত্রগুলিকে পরপর উল্লেখ করা হলো। প্রথম সূত্র, পূর্ববর্তী কোনো ঘটনাকে যদি অপসারণ করা হয় এবং তার জন্য কার্যটি ঘটার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, তাহলে সেই পূর্ববর্তী ঘটনাটি কারণের অন্তর্ভুক্ত নয়। Whatever antecedent can be left out without prejudice to the effect can be no part of the cause. কারণের গুণগত লক্ষণ থেকে অপসারণের সূত্রটি পাওয়া যায়। ব্যাখ্যা। কার্যকারণ নিয়মের পরিপ্রেক্ষিতে আমরা জানি যে প্রত্যেকটি কার্যই কোনো না কোনো কারণ দ্বারা উৎপন্ন। কারণটি যদি হাজির থাকে তাহলে কার্যটিও হাজির থাকে, আর কারণটি অনুপস্থিত থাকলে কার্যটিও অদৃশ্য হয়। অর্থাৎ কারণটি উপস্থিত নেই অথচ কার্যটি উপস্থিত, এমন কখনোই হতে পারে না। অতএব আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পূর্ববর্তী ঘটনার কোনো অংশকে যদি অপসারণ বা বর্জন করা সত্ত্বেও কার্যটি সংঘটিত হয়, তাহলে এরূপ কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বা কারণের একটি অংশরূপে দাবি করা যায় না। পৃষ্ঠা 13। দ্বিতীয় সূত্র, কোনো একটি পূর্ববর্তী ঘটনাকে অপসারণ করার ফলে যদি অনুবর্তী কোনো ঘটনাও অপসারিত হয়, তাহলে পূর্ববর্তী ঘটনাটি অনুবর্তী ঘটনাটির কারণ বা কারণের অংশরূপে বিবেচিত হবে। When an antecedent cannot be left out without the consequent disappearing, such antecedent must be the cause or part of the cause. এই সূত্রটিও কারণের গুণগত লক্ষণ থেকে নিঃসৃত। ব্যাখ্যা। অপসারণের এই সূত্রটিও কার্যকারণ নিয়ম থেকে প্রাপ্ত। কার্যকারণ সূত্র অনুযায়ী দাবি করা হয় যে কোনো কার্যের সিদ্ধির জন্য কারণের উপস্থিতি একান্ত প্রয়োজন।
এক্ষেত্রে যদি কার্যের পূর্ববর্তী ঘটনাসমূহের মধ্যে একটি ঘটনাকে অপসারণ করলে কার্য উৎপত্তিতে বাধা আসে, তাহলে সেই ঘটনার সঙ্গে কার্যটির একটি কার্যকারণ সম্পর্ক আছে। অথবা বলা যেতে পারে যে পূর্ববর্তী কোনো ঘটনাকে যদি বর্জন করা হয় এবং তার ফলে কার্যটিও যদি বর্জিত হয়, তাহলে কার্যটির সঙ্গে ওই পূর্ববর্তী ঘটনার কোনো না কোনো প্রকার কার্যকারণ সম্বন্ধ থাকবেই। তৃতীয় সূত্র, কোনো পূর্ববর্তী একটি ঘটনার বাড়া কমার সঙ্গে অনুবর্তী কোনো একটি ঘটনারও বাড়া কমা ঘটে, তাহলে সিদ্ধান্ত করা যেতে পারে যে ঘটনাদ্বয়ের মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। An antecedent and an consequent increasing and decreasing together in numerical concomitance are to be held as cause and effect. সূত্রটি কারণের পরিমাণগত লক্ষণেরই নিহিত। ব্যাখ্যা: কার্যকারণের পরিমাণগত লক্ষণের মধ্যেই অপসারণের এই সূত্রটি নিহিত আছে। আমরা জানি যে পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, কার্য তাই আর কিছুই নয়, কারণের একটি রূপান্তরিত অবস্থা মাত্র। সুতরাং কারণের মধ্যে যদি কোনো রকম পরিমাণগত পরিবর্তন দেখা যায়, তবে একই রকম পরিবর্তন দেখা যায় কার্যের মধ্যেও। এরই পরিপ্রেক্ষিতে দাবি করা যায় যে একটি ঘটনার কোনো পরিমাণগত পরিবর্তন যদি অপর কোনো ঘটনার পরিমাণগত পরিবর্তনকে সূচিত করে, তবে উভয় ঘটনার মধ্যে একটি কার্যকারণ সম্বন্ধ আছে। চতুর্থ সূত্র, অপসারণের মূল তিনটি সূত্র ছাড়াও তর্কবিজ্ঞানী জোসেফ একটি অতিরিক্ত অপসারণ সূত্রের উল্লেখ করেছেন। এই সূত্রটি হলো, কোনো একটি ঘটনাকে যদি অপর ঘটনার কারণ বলে জানা থাকে, তাহলে সেই ঘটনাটিকে আর অন্য কোনো ঘটনার বা কার্যের কারণ রূপে উল্লেখ করা যাবে না। Nothing is a cause of phenomenon which is known to be the cause of a different phenomenon. অপসারণের এই সূত্রটিকে একটি অতিরিক্ত সূত্র হিসেবে বিবেচনা করা হয়েছে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে। প্রথম তিনটি অপসারণের সূত্রকে মৌলিক রূপে গণ্য করা হয়েছে, কারণ এই তিনটি সূত্র ছাড়া মিলের পদ্ধতিগুলোকে কখনোই ব্যাখ্যা করা যায় না। মিলের পদ্ধতিগুলি তাই একান্তভাবেই এই তিনটি অপসারণ সূত্রের উপর নির্ভরশীল। তর্কবিদ বেইন অপসারণের এই সূত্রটিকে অতিরিক্ত একটি সূত্র হিসেবে উল্লেখ করেছে, যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে পরিশেষ পদ্ধতিটি। প্রশ্ন 3, মিলের পদ্ধতিমূলক মূল কাজ কি? মিলের পদ্ধতি মোট কটি ও কি কি? এদের মধ্যে মৌলিক পদ্ধতি কটি? উত্তর: মিলের পদ্ধতিগুলির মূল কাজ। তর্কবিদ জন স্টুয়ার্ট মিল, জে.এস. মিল আরোহ অনুমানের ক্ষেত্রে কার্য-কারণ সম্বন্ধ নির্ণয় করার জন্য 5টি পদ্ধতির প্রবর্তন করেছেন। পরপর দুটি ঘটনার মধ্যে কার্য-কারণ সম্পর্ক আদৌ আছে কিনা তা এই 5টি পদ্ধতির সাহায্যে আবিষ্কার ও প্রমাণ করা যেতে পারে। এই পদ্ধতিগুলি একত্রিতভাবে মিলের পরীক্ষণমূলক 5টি পদ্ধতি নামে পরিচিত। আরোহ অনুমানের ক্ষেত্রে কার্য-কারণ সম্পর্ক নির্ণয়ের এই সমস্ত পদ্ধতিগুলিকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়। অনেকে এই সমস্ত পদ্ধতিগুলিকে আরোহমূলক অনুশাসন বা সূত্র বা ইন্ডাকটিভ ক্যাননস রূপে অভিহিত করার পক্ষপাতী। কিন্তু যে নামেই অভিহিত হোক না কেন, এটা অত্যন্ত স্পষ্ট যে এই সমস্ত পদ্ধতিগুলির মূল উদ্দেশ্য হল কার্য-কারণ সম্বন্ধের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা। কার্য-কারণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে মিল এর পদ্ধতি বা সূত্র হিসেবে যেগুলিকে উল্লেখ করা যায়, সেগুলি সংখ্যায় মোট 5টি। এগুলিকে তাই বলা হয় পঞ্চ পরীক্ষণমূলক পদ্ধতি। এই 5টি পদ্ধতি হল: 1 অন্বয় পদ্ধতি, 2 ব্যতিরেখী পদ্ধতি, 3 মিশ্র বা অন্বয় ব্যতিরেখী পদ্ধতি, 4 সহপরিবর্তন পদ্ধতি এবং 5 পরিশেষ পদ্ধতি। মিল প্রবর্তিত পদ্ধতি। মিল প্রবর্তিত এই 5টি পদ্ধতির মধ্যে প্রথম দুটি পদ্ধতি তথা অন্বয় পদ্ধতি ও ব্যতিরেখী পদ্ধতিকে মৌলিক পদ্ধতি রূপে উল্লেখ করা হয়। এই দুটি ছাড়া আর বাকি যে 3টি পদ্ধতির উল্লেখ করা হয়েছে, সেগুলি মূলত ওই প্রথম দুটি পদ্ধতিরই অবস্থা ভেদে পরিবর্তিত রূপ মাত্র। যেমন বলা যায়, অন্বয় পদ্ধতিটির একটি পরিবর্তিত রূপ হল অন্বয় ব্যতিরেখী পদ্ধতি। আবার সহপরিবর্তন পদ্ধতিটি হল ভিন্ন ভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো কোনো ক্ষেত্রে অন্বয় পদ্ধতির পরিবর্তিত রূপ ও কোনো কোনো ক্ষেত্রে ব্যতিরেখী পদ্ধতির পরিবর্তিত রূপ। পরিশেষ পদ্ধতিটিকে ব্যতিরেখী পদ্ধতিটিরই একটি রূপান্তরিত আকার রূপে গণ্য করা হয়। সুতরাং দেখা যায় যে মৌলিক বা মূল পদ্ধতি হল দুটি, অন্বয় পদ্ধতি এবং ব্যতিরেখী পদ্ধতি। এই দুটি মৌলিক পদ্ধতির ওপর বাকি পদ্ধতিগুলি নির্ভরশীল বলে বাকি 3টি পদ্ধতিকে গৌণ পদ্ধতি রূপে উল্লেখ করা হয়। মিল প্রবর্তিত পদ্ধতিগুলির মধ্যে মৌলিক পদ্ধতি, অন্বয় পদ্ধতি এবং ব্যতিরেখী পদ্ধতি, এই দুটির মধ্যে আবার অপেক্ষাকৃত
ভাবে ব্যতিরেখী পদ্ধতিটি অন্য পদ্ধতিটির তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই পদ্ধতিটি যেহেতু পরীক্ষণমূলক প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া, তাই এর সাহায্যে আমরা সুনিশ্চিতভাবে কার্যকারণ সম্পর্ককে আবিষ্কার ও প্রমাণ করতে পারি। সেজন্য এই ব্যতিরেখী পদ্ধতিটিকেই একমাত্র প্রমাণের পদ্ধতি রূপে দাবি করা হয়। অপরদিকে অন্যই পদ্ধতিটি মূলত পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে তা কার্যকারণ সম্পর্ক সম্বন্ধে একটা ইঙ্গিত দেয় মাত্র, কিন্তু তাকে নিশ্চিতভাবে কখনোই প্রমাণ করতে পারে না। অন্যই পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্তটি তাই সবসময় সম্ভাবনামূলক, কখনোই নিশ্চিত নয়। এরূপ পদ্ধতিটি তাই কার্যকারণ সম্পর্ককে আবিষ্কার করে মাত্র, কখনোই তাকে প্রমাণ করতে পারে না। সেই জন্যই অন্যই পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি রূপে গণ্য করা হয়। পৃষ্ঠা 114। প্রশ্ন 4। অপসারণের প্রথম সূত্রের ওপর প্রতিষ্ঠিত অন্যয় পদ্ধতির দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। উত্তর। অপসারণের প্রথম সূত্রের ওপর প্রতিষ্ঠিত অন্যয় পদ্ধতিটি অপসারণের প্রথম সূত্রের ওপর প্রতিষ্ঠিত, কারণ অন্যয় পদ্ধতি অনুসারে আমরা দেখি যে পূর্ববর্তী ঘটনার একটা নির্দিষ্ট অংশ ছাড়া আর অন্যান্য সমস্ত অংশকে বাদ দিলেও কার্যটি ঘটার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। সেক্ষেত্রে আমরা তাই বলতে পারি যে অপসারিত ঘটনাগুলির কোনোটি কার্যের কারণ নয়। এই পদ্ধতিটিকে একটি মৌলিক পদ্ধতি রূপে গণ্য করা হয়, কারণ এই পদ্ধতিটির ওপর আবার অন্যয় ব্যতিরেখী পদ্ধতিটি নির্ভরশীল। মিলের সংজ্ঞা। তর্কবিজ্ঞানী মিল অন্যয় পদ্ধতির সূত্রটিকে যেভাবে উপস্থাপিত করেছেন তা হল আলোচ্য কোনো অনুসন্ধানমূলক ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি অন্য একটি ব্যাপার সর্বদাই উপস্থিত থাকে, তাহলে বুঝতে হবে যে ওই ব্যাপারটি বিচার্য ঘটনার কারণ বা কার্য বলে বিবেচিত। অর্থাৎ যদি দুটি ঘটনাকে বিভিন্ন দৃষ্টান্তে একই সঙ্গে বারবার থাকতে দেখা যায়, তাহলে ওই উপস্থিতির মিল দেখে বলতে পারা যায় যে ওই দুটি ঘটনা কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ। মিলের মতে অন্যয় পদ্ধতিটি প্রথম অপসারণের সূত্রের ওপর প্রতিষ্ঠিত। এই পদ্ধতিটি যে অপসারণের সূত্রের ওপর প্রতিষ্ঠিত তা হল পূর্ববর্তী কোনো ঘটনাকে যদি অপসারণ করা হয় এবং তার জন্য কার্যটি ঘটনার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা না হয়, তাহলে সেই পূর্ববর্তী ঘটনাটি কারণের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আলোচ্য ঘটনার সঙ্গে যদি সবসময়ই কোনো একটি ব্যাপার সবসময়ই উপস্থিত থাকে, তাহলে আলোচ্য ঘটনাটির সঙ্গে ওই ব্যাপারটির একটি কার্যকারণ সম্পর্ক আছে বলা যায়। মিলের সংজ্ঞার সাপেক্ষে কার্যকারণের ব্যাখ্যা। ধরা যাক আমরা কোনো একটি ঘটনার কারণ বা কার্যকে আবিষ্কার করতে চাই। ঘটনাটি যদি একটি কার্য হয়, তাহলে তার কারণটিকে আমরা আবিষ্কার করতে চাই, আর ঘটনাটি যদি কারণ হয় তাহলে তার কার্যটিকে আমরা জানতে চাই। এক্ষেত্রে আমরা অন্যয় পদ্ধতির প্রয়োগ করে কারণ নামক ঘটনার কার্যটিকে অথবা কার্য নামক ঘটনার কারণটিকে আবিষ্কার করতে চাই। সেজন্য আমরা দুই বা ততোধিক দৃষ্টান্ত সংগ্রহ করি, অর্থাৎ পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা এমন কতগুলি দৃষ্টান্ত গ্রহণ করি যেখানে প্রত্যেকটি দৃষ্টান্তে এই ব্যাপারটি সাধারণভাবে উপস্থিত থাকলেও অন্য এমন বিষয় বা ব্যাপার সেখানে থাকতে পারে যা সমস্ত দৃষ্টান্তে সাধারণভাবে উপস্থিত নয়। এজন্যই সাধারণ পূর্ববর্তী ঘটনাকে অনুবর্তী ঘটনার সঙ্গে কার্যকারণ সম্পর্কে আবদ্ধ বলে মনে করা হয়। সাংকেতিক উদাহরণ। পূর্ববর্তী ঘটনা কারণ ABCD, অনুবর্তী ঘটনা কার্য abcd। কারণ ABDE, অনুবর্তী ঘটনা abde। কারণ AFMP, অনুবর্তী ঘটনা afmp। সুতরাং ক্যাপিটাল A হল স্মল এর কারণ অথবা স্মল a হল ক্যাপিটাল এর কার্য। ব্যাখ্যা। এক্ষেত্রে ক্যাপিটাল A হলো একটি কারণ ঘটনা এবং স্মল a হলো একটি কার্য ঘটনা। স্মল a নামক কার্য ঘটনার কারণ নির্ণয় করার জন্য আমরা একাধিক দৃষ্টান্ত পর্যবেক্ষণের সাহায্যে সংগ্রহ করলাম। এই সমস্ত দৃষ্টান্তগুলিতে অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনা হিসেবে ক্যাপিটাল ABCDEFMP প্রভৃতি উপস্থিত, কিন্তু এগুলির কোনোটি একটি দৃষ্টান্তে অনুপস্থিত। একমাত্র একটি ঘটনায় অর্থাৎ ক্যাপিটাল A সকল দৃষ্টান্তেই উপস্থিত। অর্থাৎ ক্যাপিটাল A নামক ঘটনাটি ছাড়া আর বাদবাকি ঘটনাগুলি তথা BCDEFMP প্রভৃতি ঘটনাগুলি না থাকলেও অনুবর্তী ঘটনা হিসেবে স্মল a উপস্থিত। সুতরাং এ থেকে সিদ্ধান্ত করা যেতে পারে যে ক্যাপিটাল A ঘটনাটি স্মল এর কারণ বা স্মল a নামক ঘটনাটি ক্যাপিটাল এর কার্য। বাস্তব উদাহরণ। পূর্ববর্তী ঘটনা কারণ মশার কামড় যোগ পচা জল যোগ দুর্গন্ধ।
অনুবর্তী ঘটনা বা কার্য ম্যালেরিয়া জ্বর বা সর্দি প্লাস ঝিমুনি। কারণ মশার কামড় প্লাস পরিষ্কার জল প্লাস স্যাঁতস্যাঁতে আবহাওয়া। কার্য ম্যালেরিয়া জ্বর যোগ মাথা ধরা যোগ অনুৎসাহ। কারণ মশার কামড় যোগ গরম আবহাওয়া যোগ কীটনাশক স্প্রে। কার্য ম্যালেরিয়া জ্বর যোগ কাশি যোগ সর্দি। সুতরাং মশার কামড়ই হল ম্যালেরিয়া জ্বরের কারণ। 5. অন্বয় পদ্ধতির দ্বিবিধ ক্রিয়া কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তর, দ্বিবিধ ক্রিয়ারূপে অন্বয় পদ্ধতি। অন্বয় পদ্ধতির মাধ্যমে আমরা কারণ থেকে কার্যকে যেমন অনুমান করতে পারি, তেমনি আবার কার্য থেকে কারণকেও অনুমান করতে পারি। অর্থাৎ অন্বয় পদ্ধতির ক্ষেত্রে এরূপ দ্বিবিধ ক্রিয়া লক্ষ্য করা যায়। এই দ্বিবিধ ক্রিয়া হল 1. কারণ থেকে কার্যের অনুমান এবং 2. কার্য থেকে কারণের অনুমান। কারণ থেকে কার্যের অনুমান। আমরা এই সাংকেতিক উদাহরণটিতে যাকে কারণ রূপে উল্লেখ করছি তা হল ক্যাপিটাল এ। এই ক্যাপিটাল এ নামক কারণের অনুগামী হিসেবে যে সমস্ত ঘটনার উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে স্মল এ নামক ঘটনাটি সাধারণভাবে সব ক্ষেত্রেই উপস্থিত। অর্থাৎ ক্যাপিটাল এ অ্যারো স্মল এ নামক অনুবর্তী ঘটনা সকল দৃষ্টান্তেই উপস্থিত। সুতরাং ক্যাপিটাল এ থেকে স্মল এ নামক কার্যটি অনুমান করা যায়। কার্য থেকে কারণের অনুমান। সাংকেতিক উদাহরণটিতে যাকে আমরা কার্যরূপে উল্লেখ করেছি তা হল স্মল এ। এই স্মল এ নামক কার্যের অগ্রগামী হিসেবে যে সমস্ত ঘটনার উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে ক্যাপিটাল এ নামক ঘটনাটি সাধারণভাবে সব ক্ষেত্রেই উপস্থিত। অর্থাৎ স্মল এ অ্যারো ক্যাপিটাল এ নামক অনুবর্তী ঘটনা সকল দৃষ্টান্তেই উপস্থিত। সুতরাং স্মল এ থেকে ক্যাপিটাল এ নামক কারণটি অনুমেয়। পৃষ্ঠা 115। কারণ থেকে কার্য। বাস্তব উদাহরণ। পূর্ববর্তী ঘটনা বা কারণ বায়ু পরিবর্তন যোগ ভালো হোটেল যোগ ভালো খাবার। অনুবর্তী ঘটনা কার্য স্বাস্থ্যের উন্নতি। কারণ বায়ু পরিবর্তন যোগ কমা হোটেল যোগ কমা খাবার। কার্য স্বাস্থ্যের উন্নতি। বায়ু পরিবর্তন যোগ মাঝারি হোটেল যোগ মাঝারি খাবার। কার্য স্বাস্থ্যের উন্নতি। সুতরাং বায়ু পরিবর্তনই হল স্বাস্থ্যের উন্নতির কারণ। ব্যাখ্যা। ধরা যাক বায়ু পরিবর্তনের ফলে তার কার্য বা ফল বা এফেক্ট কি হতে পারে তা আমরা অনুমান করতে চাই। এক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দৃষ্টান্ত সংগ্রহ করতে পারি যারা বায়ু পরিবর্তন করেছে। এই সমস্ত বিভিন্ন মানুষের কাছ থেকে প্রাপ্ত দৃষ্টান্তগুলিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছিল, বিভিন্ন রকম খাবার খেয়েছিল, বিভিন্ন রকম পোশাক পরেছিল, বিভিন্ন রকম হোটেলে উঠেছিল। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে যারাই বায়ু পরিবর্তন করেছে তাদেরই স্বাস্থ্যের উন্নতি হয়েছে। অর্থাৎ পূর্ববর্তী ঘটনা হিসেবে একমাত্র বায়ু পরিবর্তন করা ছাড়া আর অন্য কোনো ঘটনাই সাধারণভাবে পূর্ববর্তী ঘটনা হিসেবে উপস্থিত নেই। সুতরাং অপসারণের নিয়ম অনুযায়ী অপ্রয়োজনীয় ঘটনাগুলিকে বর্জন করে অনুমান করা যায় যে বায়ু পরিবর্তনই হল স্বাস্থ্যের উন্নতির কারণ। কার্য থেকে কারণ। বাস্তব উদাহরণ। পূর্ববর্তী ঘটনা বা কারণ ডাল যোগ সবজি যোগ রুটি যোগ মাছ। অনুবর্তী ঘটনা বা কার্য পেট খারাপ। কারণ ডাল যোগ সবজি যোগ ভাত যোগ চাটনি। কার্য পেট খারাপ। কারণ ডাল যোগ ভাত যোগ মাছ যোগ পোস্ত। কার্য পেট খারাপ। কারণ ডাল যোগ রুটি যোগ সবজি যোগ চাটনি। কার্য পেট খারাপ। সুতরাং পেট খারাপের কারণ হলো ডাল খাওয়া। ব্যাখ্যা। ধরা যাক একটি ছাত্রাবাসে সকল ছাত্রেরই পেটের অসুখ হয়েছে। এর কারণ কি তা আমরা আবিষ্কার করতে চাই। এই উদ্দেশ্যে আমরা বিভিন্ন ছাত্রের কাছ থেকে তথ্য সংগ্রহ করলাম। দেখা গেল যে যারা পেটের অসুখে ভুগছে তাদের সকলেই আগের দিন রাত্রে বিভিন্ন রকম খাবার খেয়েছে, যথা সবজি, ডাল, মাছ, রুটি, ভাত, পোস্ত এবং চাটনি ইত্যাদি। কিন্তু পর্যবেক্ষণে আরও দেখা গেল যে পেটের রোগে যে সকল ছাত্র ভুগছে তারা একটি খাবার সকলেই খেয়েছে এবং তা হলো ডাল। এই ডাল নামক খাবারটি ছাড়া অন্যান্য খাবারগুলিকে তাই অপসারণ করলেও পেট খারাপ নামক কার্যটি উপস্থিত থেকেই যায়। সুতরাং পেট খারাপের কারণ হিসেবে ডাল খাওয়া নামক ঘটনাটিকে উল্লেখ করা যায়। 6. অন্বয়ী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি? উত্তর। অন্বয়ী পদ্ধতির বৈশিষ্ট্য। তর্কবিদ মিলের সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অন্বয়ী পদ্ধতির এই সমস্ত লক্ষণীয় বৈশিষ্ট্যগুলিকে নিচে উল্লেখ করা হলো। 1. পর্যবেক্ষণের পদ্ধতি হিসেবে অন্বয়ী পদ্ধতি। অন্বয়ী পদ্ধতি হলো মূলত একটি পর্যবেক্ষণমূলক পদ্ধতি, কারণ এক্ষেত্রে আমরা কার্যকারণ সম্বন্ধটিকে প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত দৃষ্টান্তগুলিকে সংগ্রহ করি সেগুলি মূলত পর্যবেক্ষণের উপরই নির্ভরশীল।
পর্যবেক্ষণ লব্ধ এই সমস্ত দৃষ্টান্তগুলির মাধ্যমে আমরা কার্যকারণ সম্পর্কে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছই। 2. অগ্রবর্তী ও অনুবর্তী ঘটনার মধ্যে মিল হিসাবে অন্বয়ী পদ্ধতি। অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা একাধিক দৃষ্টান্ত সংগ্রহ করে থাকি। এই সমস্ত দৃষ্টান্তগুলির মধ্যে কোনোটি পূর্ববর্তী ঘটনা হিসেবে এবং কোনোটি অনুবর্তী ঘটনা হিসেবে চিহ্নিত। এই পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনাগুলির মধ্যে একটি বিষয়ে এখানে মিল লক্ষ্য করা যায়। যে বিষয়ে উভয় ঘটনার মধ্যে মিল দেখা যায় সেই ঘটনা দুটিকে কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ বলে মনে করা হয়। 3. সহজ সরল পদ্ধতি হিসেবে অন্বয়ী পদ্ধতি। অন্বয়ী পদ্ধতি অত্যন্ত সহজ ও সরল একটি পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো প্রকার জটিলতা নেই। এখানে শুধুমাত্র পর্যবেক্ষণের সাহায্যে কিছু সদর্থক দৃষ্টান্ত গ্রহণ করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কার্যকারণ সম্বন্ধটিকে অনুমান করা হয়। 4. আবিষ্কারের পদ্ধতি হিসেবে অন্বয়ী পদ্ধতি। অন্বয়ী পদ্ধতি হলো একটি আবিষ্কারের পদ্ধতি, কারণ এই পদ্ধতিটিতে কার্যকারণ সম্বন্ধকে আবিষ্কার করা হয়, কখনোই তাকে প্রমাণ করা হয় না। পূর্ববর্তী ও অনুবর্তী ঘটনার মধ্যে মিল লক্ষ্য করেই আমরা কার্যকারণ সম্বন্ধকে শুধুমাত্র অনুমান করি, কখনোই তাকে প্রমাণ করতে পারি না। 5. সম্ভাব্য হিসেবে অন্বয়ী পদ্ধতি। অন্বয়ী পদ্ধতিতে আমরা কার্যকারণ সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করি তা সবসময় সম্ভাব্য রূপে গণ্য। এরূপ পদ্ধতিটি কখনোই নিশ্চিত রূপে গণ্য নয়, কারণ এরূপ পদ্ধতির মাধ্যমে আমরা কার্যকারণ সম্বন্ধকে শুধুমাত্র অনুমান করি, কখনোই তাকে প্রমাণ করতে পারি না। সে কারণেই বলা যায় যে অন্বয়ী পদ্ধতিতে গৃহীত সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য বা প্রবাবল রূপে গণ্য। 6. ব্যাপক প্রয়োগক্ষেত্র হিসেবে অন্বয়ী পদ্ধতি। অন্বয়ী পদ্ধতি যেহেতু শুধুমাত্র পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, সেহেতু আমরা পর্যবেক্ষণের মাধ্যমে প্রচুর সংখ্যক দৃষ্টান্তকে গ্রহণ করতে পারি। এর ফলে অন্বয়ী পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রটি অত্যন্ত ব্যাপক হয় এবং আমাদের অভিজ্ঞতাকে অত্যন্ত স্বাভাবিকভাবেই সমৃদ্ধ করে তোলে। প্রশ্ন 7. অন্বয়ী পদ্ধতির সুবিধাগুলি কি? উত্তর: অন্বয়ী পদ্ধতির সুবিধা। কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে অন্বয়ী পদ্ধতির সুবিধাগুলি নিম্নরূপ। 1. পর্যবেক্ষণ যোগ্যতার সুবিধা। অন্বয়ী পদ্ধতি মূলত একটি পর্যবেক্ষণমূলক পদ্ধতি, সেজন্য দাবি করা যায় যে এই পদ্ধতির ক্ষেত্রে পর্যবেক্ষণের সুবিধাগুলিও বর্তমান। পৃষ্ঠা 116। অবশ্য এই পদ্ধতিকে পর্যবেক্ষণমূলক পদ্ধতি বলা হলেও পরীক্ষণের সাহায্যেও এই পদ্ধতি অনুসরণ করা যায়। তবে ব্যাপকভাবে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগের জন্য আমরা ব্যাপকভাবে পর্যবেক্ষণের ওপরই নির্ভর করি। আরও বলা যায়, যে সমস্ত ক্ষেত্রে পরীক্ষণকে প্রয়োগ করা সম্ভব নয় সেই সমস্ত ক্ষেত্রেও এই পদ্ধতিটিকে প্রয়োগ করা যায়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে বন্যা, মহামারী, ভূমিকম্প, গ্রহণ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে গেলে একমাত্র নির্ভরযোগ্য পদ্ধতি হল অন্বয়ী পদ্ধতি। 2. ব্যাপক প্রয়োগ ক্ষেত্রের সুবিধা। পরীক্ষণের তুলনায় পর্যবেক্ষণ পদ্ধতির পরিধি অনেক বেশি বলে এই পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত ব্যাপক। অন্বয়ী পদ্ধতি প্রয়োগের ফলে আমরা একদিকে যেমন কারণ থেকে কার্যে পৌঁছতে পারি, তেমনি আবার কার্য থেকে কারণেও পৌঁছতে পারি। এছাড়াও বলা যায় যে কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে অন্যান্য পদ্ধতিগুলি যেখানে একেবারেই অচল, সেক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের একমাত্র নির্ভরশীল পদ্ধতি হল অন্বয়ী পদ্ধতি। এই অন্বয়ী পদ্ধতি প্রয়োগ করেই আমরা একদিকে যেমন অ্যানোফিলিস মশার কামড়কে ম্যালেরিয়ার কারণ বলতে পারি, তেমনি আবার ম্যালেরিয়াকে অ্যানোফিলিস মশার কামড়ের কার্যরূপেও অভিহিত করতে পারি। এভাবেই অন্বয়ী পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রটি যে অত্যন্ত ব্যাপক তা বলা যায়। 3. বলিষ্ঠ প্রকল্প গঠনের সুবিধা। অন্বয়ী পদ্ধতি কারণ সম্পর্কে বলিষ্ঠ প্রকল্প বা হাইপোথেসিস গঠন করতে সাহায্য করে এবং কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের পথটিকে অত্যন্ত প্রশস্ত করে। অনেক সময় আমরা পরপর দুটি ঘটনা একসঙ্গে ঘটলেই তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে বলে মনে করি, কিন্তু দুটি ঘটনা পরপর একসঙ্গে ঘটলেই তাদের মধ্যে যে কার্যকারণ সম্পর্ক আছে এমন দাবি নিশ্চিতভাবে করা যায় না। একমাত্র অন্বয়ী পদ্ধতির ব্যাপক প্রয়োগের ফলেই পরপর ঘটে যাওয়া দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নিশ্চিতভাবে প্রতিষ্ঠা না করা গেলেও একটি বলিষ্ঠ প্রকল্প অবশ্যই গঠন করা যায়। 4. সহজ সরল পদ্ধতির সুবিধা। অন্বয়ী পদ্ধতির প্রয়োগ পদ্ধতিটি হল অত্যন্ত সহজ ও সরল। অন্যান্য পদ্ধতির ক্ষেত্রে দেখা যায় যে দৃষ্টান্তগুলিকে অত্যন্ত সচেতনভাবে সংগ্রহ করতে হয়, কারণ সংগৃহীত দৃষ্টান্তগুলি যদি ভুল হয় তবে কার্যকারণ সম্পর্কের বিষয়টিও ভুল হয়। কিন্তু অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে দৃষ্টান্তগুলিকে অত্যন্ত সচেতনভাবে সংগ্রহ না করলেও চলে। যদি এক্ষেত্রে অপ্রয়োজনীয় দৃষ্টান্ত এসে যায়ও
তাহলে তাকে অপসারণের মাধ্যমে অতি সহজেই বর্জন করা যেতে পারে। অর্থাৎ অন্যান্য পদ্ধতিগুলির তুলনায় অন্যায় পদ্ধতি অবশ্যই সহজ ও সরল রূপে গণ্য। 5. আবিষ্কারের পদ্ধতি হিসেবে সুবিধা। তর্কবিদ মিল অন্যায় পদ্ধতিকে একটি আবিষ্কারের পদ্ধতি হিসেবে অভিহিত করেছেন, প্রমাণের পদ্ধতি হিসেবে নয়। স্বাভাবিকভাবে এই পদ্ধতি কার্যকারণ সম্বন্ধকে প্রমাণ করতে না পারলেও অবান্তর বিষয় বা ঘটনাগুলিকে অপসারণ করে একটি সম্ভাব্য কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে। 6. বৈজ্ঞানিক অগ্রগতিতে সাহায্যকারী। বৈজ্ঞানিক অগ্রগতিতে সাহায্যকারী হিসেবে অস্থায়ী পদ্ধতির যে কয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা অস্বীকার করা যায় না, কারণ এরকম পদ্ধতিটি প্রয়োগ করে আমরা অপ্রয়োজনীয় বিষয় বা ঘটনাগুলিকে অপসারণ করতে পারি। এর ফলে বৈজ্ঞানিক আলোচনার পথটি আরো সহজ ও মসৃণ হয়ে ওঠে, কারণ বৈজ্ঞানিক আলোচনা অত্যন্ত সহজেই প্রকল্প গঠন করে, তাকে যাচাই করতে পারে এবং কার্যকারণ সম্বন্ধকে প্রতিষ্ঠা করতে পারে। 8. অন্যায় পদ্ধতির অসুবিধাগুলি কি? উত্তর: অন্যায় পদ্ধতির অসুবিধা। অন্যায় পদ্ধতি মূলত পর্যবেক্ষণের পদ্ধতি বলে তার মধ্যে পর্যবেক্ষণের বিভিন্ন দোষও লক্ষ্য করা যায়। অন্যায় পদ্ধতির ক্ষেত্রে নিচের অসুবিধাগুলি দেখা যায়। প্রকৃতিগত দোষের অসুবিধা। প্রকৃতিগত দোষের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল বহু কারণবাদের সম্ভাবনা। অনেক সময় দেখা যায় যে বহু কারণের সম্ভাবনার ফলে অন্যায় পদ্ধতি দ্বারা প্রাপ্ত সিদ্ধান্তটি ব্যর্থ বা অনিশ্চিত হয়ে পড়ে। বহু কারণবাদের সম্ভাবনাটি অন্যায় পদ্ধতির গঠন প্রকৃতির মধ্যেই নিহিত। সে কারণেই একে অন্যায় পদ্ধতির প্রকৃতিগত দোষ রূপে অভিহিত করা হয়। এরূপ প্রকৃতিগত দোষ থেকে মুক্ত হওয়া সহজ নয়। ব্যবহারিক দোষের অসুবিধা। অন্যায় পদ্ধতির প্রয়োগের ব্যবহারিক ক্ষেত্রগুলিকেও একাধিক দোষ বা ত্রুটি দেখা যায়। এগুলিকেই বলা হয় অন্যায় পদ্ধতির ব্যবহারিক দোষ। এই ধরনের দোষগুলি আবার কিরকম সেগুলিকে নিচে উল্লেখ করা হলো। 1. অপর্যবেক্ষণজনিত ব্যবহারিক দোষের অসুবিধা। অন্যায় পদ্ধতির ক্ষেত্রে আমরা যে সমস্ত দৃষ্টান্ত গ্রহণ করি তা পর্যবেক্ষণের সাহায্যে সংগৃহীত। আমরা এটাও জানি যে পর্যবেক্ষণের মধ্যে কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে, তাই অন্যায় পদ্ধতি অনিবার্যভাবেই কিছুটা দুর্বল হয়ে পড়ে। কারণ পর্যবেক্ষণের সীমাবদ্ধতার ফলে আমরা কারণ হিসেবে যে সমস্ত পূর্ববর্তী ঘটনাসমূহকে সংগ্রহ করি তার মধ্যে প্রকৃত কারণটি উপস্থিত নাও থাকতে পারে। প্রকৃত কারণটিকে তাই আমরা অনেক সময় অপর্যবেক্ষণ করে থাকি। এর ফলে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যটি ব্যাহত হয়ে পড়ে। 2. ঘটনার সহাবস্থানের দোষের অসুবিধা। অন্যায় পদ্ধতির ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ দোষ দেখা যায় এবং তা হল দুটি ঘটনার সহাবস্থানের সম্পর্ককে কার্যকারণ সম্পর্ক রূপে অভিহিত করার প্রবণতা। এরূপ প্রবণতার সম্ভাবনাটিও অত্যন্ত ব্যাপক। এর ফলে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা দিশেহারা হয়ে পড়ি, কারণ অন্যায় পদ্ধতির প্রয়োগ করে সহাবস্থান ও কার্যকারণ সম্বন্ধের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সেই পার্থক্যটিকে আমরা ভুলে যাই এবং প্রকৃত কার্যকারণ সম্পর্ককে নির্ণয় করতে ব্যর্থ হই। প্রশ্ন 9. উদাহরণ ও আকার দেখিয়ে মিল বর্ণিত অন্যায় পদ্ধতির পরিচয় দাও। এই পদ্ধতির একটি করে গুণ ও দোষ উল্লেখ করো। HSWBCHSE মডেল কোয়েশ্চেন। উত্তর: মিল বর্ণিত অন্যায় পদ্ধতি। অন্যায় পদ্ধতিটি অপসারণের প্রথম সূত্রের উপর প্রতিষ্ঠিত, কারণ অন্যায় পদ্ধতি অনুসারে আমরা দেখি যে পূর্ববর্তী ঘটনার একটা নির্দিষ্ট অংশ ছাড়া আর অন্যান্য সমস্ত অংশকে বাদ দিলেও কার্যটি ঘটার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। সেক্ষেত্রে আমরা তাই বলতে পারি যে অপসারিত ঘটনাগুলির কোনোটি কার্যের কারণ নয়। এই পদ্ধতিটিকে একটি মৌলিক পদ্ধতি রূপে গণ্য করা হয়, কারণ এই পদ্ধতিটির ওপর আবার অন্যায় ব্যতিরেকী পদ্ধতিটি নির্ভরশীল। মিল প্রদত্ত সংজ্ঞা। তর্কবিজ্ঞানী মিল অন্যায় পদ্ধতির সূত্রটিকে যেভাবে উপস্থিত করেছেন তা হল: আলোচ্য কোনো অনুসন্ধানমূলক ঘটনার 2 বা ততোধিক দৃষ্টান্তে যদি অন্য একটি ব্যাপার সর্বদাই উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে যে ওই ব্যাপারটি বিচার্য ঘটনার কারণ বা কার্য বলে বিবেচিত। পৃষ্ঠা 117। এই পদ্ধতিটি যে অপসারণের সূত্রের উপর প্রতিষ্ঠিত তা হল: পূর্ববর্তী কোনো ঘটনাকে যদি অপসারণ করা হয় এবং তার জন্য কার্যটি ঘটনার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেই পূর্ববর্তী ঘটনাটি কারণের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আলোচ্য ঘটনার সঙ্গে যদি সবসময় কোনো একটি ব্যাপার সবসময় উপস্থিত থাকে তাহলে আলোচ্য ঘটনাটির সঙ্গে ওই ব্যাপারটির একটি কার্যকারণ সম্পর্ক আছে বলা যায়। উদাহরণ: পূর্ববর্তী ঘটনা বা কারণ ABCD, অনুবর্তী ঘটনা বা কার্য abcd, কারণ ABDE,
কার্য স্মল এ বি ডিই, কারণ ক্যাপিটাল এ এফ এম পি, কার্য স্মল এ এফ এম পি। সুতরাং ক্যাপিটাল এ হলো স্মল এর কারণ অথবা স্মল এ হলো ক্যাপিটাল এর কার্য। ব্যাখ্যা: এক্ষেত্রে ক্যাপিটাল এ হলো একটি কারণ ঘটনা এবং স্মল এ হলো একটি কার্য ঘটনা। স্মল এ নামক কার্য ঘটনার কারণ নির্ণয় করার জন্য আমরা একাধিক দৃষ্টান্ত পর্যবেক্ষণের সাহায্যে সংগ্রহ করলাম। এই সমস্ত দৃষ্টান্তগুলিতে অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনা হিসেবে ক্যাপিটাল এ বি সি ডি ই এফ এম পি প্রভৃতি উপস্থিত, কিন্তু এগুলির কোনোটি এক একটি দৃষ্টান্তে অনুপস্থিত। একমাত্র একটি ঘটনায় তথা ক্যাপিটাল এ সকল দৃষ্টান্তেই উপস্থিত, অর্থাৎ ক্যাপিটাল এ নামক ঘটনাটি ছাড়া আর বাদবাকি ঘটনাগুলি তথা ক্যাপিটাল বি সি ডি ই এফ এম পি প্রভৃতি ঘটনাগুলি না থাকলেও অনুবর্তী ঘটনা হিসেবে স্মল এ উপস্থিত। সুতরাং এ থেকে সিদ্ধান্ত করা যেতে পারে যে ক্যাপিটাল এ নামক ঘটনাটি স্মল এর কারণ বা স্মল এ নামক ঘটনাটি ক্যাপিটাল এর কার্য। উদাহরণ: পূর্ববর্তী ঘটনা বা কারণ মশার কামড় যোগ পচা জল যোগ দুর্গন্ধ, অনুবর্তী ঘটনা বা কার্য ম্যালেরিয়া জ্বর প্লাস সর্দি প্লাস ঝিমুনি। কারণ মশার কামড় প্লাস পরিষ্কার জল প্লাস স্যাঁতস্যাঁতে আবহাওয়া, কার্য ম্যালেরিয়া জ্বর যোগ মাথা ধরা যোগ অনুৎসাহ। কারণ মশার কামড় যোগ গরম আবহাওয়া যোগ কীটনাশক স্প্রে, কার্য ম্যালেরিয়া জ্বর যোগ কাশি যোগ সর্দি। সুতরাং মশার কামড়ই হলো ম্যালেরিয়া জ্বরের কারণ। অন্বয় পদ্ধতির গুণ: অন্বয় পদ্ধতির প্রয়োগ পদ্ধতিটি হলো অত্যন্ত সহজ ও সরল। অন্যান্য পদ্ধতির ক্ষেত্রে দেখা যায় যে দৃষ্টান্তগুলিকে অত্যন্ত সচেতনভাবে সংগ্রহ করতে হয়, কারণ সংগৃহীত দৃষ্টান্তগুলি যদি ভুল হয় তবে কার্যকারণ সম্পর্কের বিষয়টিও ভুল হয়। কিন্তু অন্বয় পদ্ধতির ক্ষেত্রে দৃষ্টান্তগুলিকে অত্যন্ত সচেতনভাবে সংগ্রহ না করলেও চলে। যদি এক্ষেত্রে অপ্রয়োজনীয় দৃষ্টান্ত এসে যায়ও তাহলে তাকে অপসারণের মাধ্যমে অতি সহজেই বর্জন করা যেতে পারে। অর্থাৎ অন্যান্য পদ্ধতিগুলির তুলনায় অন্বয় পদ্ধতি অবশ্যই সহজ ও সরল রূপে গণ্য। অন্বয় পদ্ধতির দোষ: অন্বয় পদ্ধতির ক্ষেত্রে আমরা যে সমস্ত দৃষ্টান্ত সংগ্রহ করি তা পর্যবেক্ষণের সাহায্যে সংগৃহীত। আমরা এটাও জানি যে পর্যবেক্ষণের মধ্যে কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে, তাই অন্বয় পদ্ধতি অনিবার্যভাবেই কিছুটা দুর্বল হয়ে পড়ে। কারণ পর্যবেক্ষণের সীমাবদ্ধতার ফলে আমরা কারণ হিসেবে যে সমস্ত পূর্ববর্তী ঘটনাসমূহকে সংগ্রহ করি তার মধ্যে প্রকৃত কারণটি উপস্থিত নাও থাকতে পারে। প্রকৃত কারণটিকে তাই আমরা অনেক সময় অপর্যবেক্ষণ করে থাকি। এর ফলে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যটি ব্যাহত হয়ে পড়ে। প্রশ্ন 10। কোড: অপটিক্যাল লোবে আঘাত অন্ধত্বে নিয়ে যায়, সুতরাং অপটিক্যাল লোব হল দৃষ্টিশক্তির কারণ। আনকোড: দৃষ্টান্তটিতে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো। চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা দুটি, অসুবিধা দুটি। উত্তর: পদ্ধতি অন্বয়ী পদ্ধতি। সংজ্ঞা: তর্কবিজ্ঞানী মিল অন্বয়ী পদ্ধতির সূত্রটিকে যেভাবে উপস্থাপিত করেছেন তা হল, আলোচ্য কোনো অনুসন্ধানমূলক ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি অন্য একটি ব্যাপার সর্বদাই উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে যে ওই ব্যাপারটি বিচার্য ঘটনার কারণ বা কার্য বলে বিবেচিত। আনকোড। আকার: পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল এ বি সি ডি, অনুবর্তী ঘটনা বা কার্য স্মল এ বি সি ডি। কারণ ক্যাপিটাল এ বি ডিই, কার্য স্মল এ বি ডিই। কারণ ক্যাপিটাল এ এফ এম পি, কার্য স্মল এ এফ এম পি। সুতরাং ক্যাপিটাল এ হলো স্মল এর কারণ অথবা স্মল এ হলো ক্যাপিটাল এর কার্য। দৃষ্টান্ত: পূর্ববর্তী ঘটনা বা কারণ মশার কামড় যোগ পচা জল যোগ দুর্গন্ধ, অনুবর্তী ঘটনা বা কার্য ম্যালেরিয়া জ্বর যোগ সর্দি যোগ ঝিমুনি। কারণ মশার কামড় যোগ পরিষ্কার জল যোগ স্যাঁতস্যাঁতে আবহাওয়া, কার্য ম্যালেরিয়া জ্বর যোগ মাথা ধরা যোগ অনুৎসাহ। কারণ মশার কামড় যোগ গরম আবহাওয়া যোগ কীটনাশক স্প্রে, কার্য ম্যালেরিয়া জ্বর যোগ কাশি যোগ সর্দি। সুতরাং মশার কামড়ই হলো ম্যালেরিয়া জ্বরের কারণ অথবা ম্যালেরিয়া জ্বর হলো মশার কামড়ের কার্য। সুবিধা: 1. অন্বয়ী পদ্ধতি মূলত একটি পর্যবেক্ষণমূলক পদ্ধতি, সেজন্য দাবি করা যায় যে এই পদ্ধতির ক্ষেত্রে পর্যবেক্ষণের সুবিধাগুলিও বর্তমান। অবশ্য এই পদ্ধতিকে পর্যবেক্ষণমূলক পদ্ধতি বলা হলেও পরীক্ষণের সাহায্যেও এই পদ্ধতি অনুসরণ করা যায়। তবে ব্যাপকভাবে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগের জন্য
আমরা ব্যাপকভাবে পর্যবেক্ষণের উপরই নির্ভর করি। আরও বলা যায় যে সমস্ত ক্ষেত্রে পরীক্ষণকে প্রয়োগ করা সম্ভব নয়, সেই সমস্ত ক্ষেত্রেও এই পদ্ধতিটিকে প্রয়োগ করা যায়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে বন্যা, মহামারী, ভূমিকম্প, গ্রহণ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে গেলে একমাত্র নির্ভরযোগ্য পদ্ধতি হল অন্বয়ী পদ্ধতি। পৃষ্ঠা 118। 2. তর্কবিদ মিল অন্বয়ী পদ্ধতিকে একটি আবিষ্কারের পদ্ধতি হিসেবে অভিহিত করেছেন, প্রমাণের পদ্ধতি হিসেবে নয়। স্বাভাবিকভাবেই এই পদ্ধতি কার্যকারণ সম্বন্ধকে প্রমাণ করতে না পারলেও অবান্তর বিষয় বা ঘটনাগুলিকে অপসারণ করে একটি সম্ভাব্য কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে। অসুবিধা: 1. প্রকৃতিগত দোষের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল বহু কারণবাদের সম্ভাবনা। অনেক সময় দেখা যায় যে বহু কারণের সম্ভাবনার ফলে অন্যই পদ্ধতি দ্বারা প্রাপ্ত সিদ্ধান্তটি ব্যর্থ বা অনিশ্চিত হয়ে পড়ে। বহু কারণবাদের সম্ভাবনাটি অন্যয় পদ্ধতির গঠন প্রকৃতির মধ্যেই নিহিত, সে কারণেই একে অন্যয় পদ্ধতির প্রকৃতিগত দোষ রূপে অভিহিত করা হয়। এরূপ প্রকৃতিগত দোষ থেকে মুক্ত হওয়া সহজ নয়। 2. অন্যয় পদ্ধতির ক্ষেত্রে আমরা যে সমস্ত দৃষ্টান্ত সংগ্রহ করি তা পর্যবেক্ষণের সাহায্যে সংগৃহীত। আমরা এটাও জানি যে পর্যবেক্ষণের মধ্যে কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে, তাই অন্যয় পদ্ধতি অনিবার্যভাবেই কিছুটা দুর্বল হয়ে পড়ে। কারণ পর্যবেক্ষণের সীমাবদ্ধতার ফলে আমরা কারণ হিসেবে যে সমস্ত পূর্ববর্তী ঘটনাকে সংগ্রহ করি তার মধ্যে প্রকৃত কারণটি উপস্থিত নাও থাকতে পারে। প্রকৃত কারণটিকে তাই আমরা অনেক সময় অপর্যবেক্ষণ করে থাকি। এর ফলে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যটি ব্যাহত হয়ে পড়ে। প্রশ্ন 11। ব্যতিরেখী পদ্ধতিটি অপসারণের কোন নীতির ওপর প্রতিষ্ঠিত? ব্যতিরেখী পদ্ধতির দুটি রূপ উল্লেখ করো। উত্তর: অপসারণের দ্বিতীয় সূত্রের ওপর প্রতিষ্ঠিত ব্যতিরেখী পদ্ধতি। ব্যতিরেখী পদ্ধতিটি অপসারণের দ্বিতীয় সূত্রের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, অর্থাৎ কোনো ঘটনাকে অপসারণ বা বর্জন করলে যদি কার্যটি ঘটার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় তাহলে সেই ঘটনাটি কারণ বা কারণের অংশরূপে বিবেচিত। দুটি দৃষ্টান্তের মধ্যে একটিমাত্র বিষয়ের অমিল বা ব্যতিরেকের ওপর নির্ভর করেই এরূপ পদ্ধতিটির সাহায্যে কার্যকারণ সম্পর্কটিকে প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ একটিমাত্র বিষয়ের ব্যতিরেকের মাধ্যমে কার্যকারণ সম্পর্কটিকে নির্ণয় করার চেষ্টা করা হয় বলে এরূপ পদ্ধতিটিকে বলা হয় ব্যতিরেখী পদ্ধতি। ব্যতিরেখী পদ্ধতির সংজ্ঞা: তর্কবিদ মিল এর মতে ব্যতিরেখী পদ্ধতির সূত্রটি হল, যে দৃষ্টান্তে বিচার্য ঘটনাটি উপস্থিত আছে এবং যে দৃষ্টান্তে ওই ঘটনাটি উপস্থিত নেই তাদের মধ্যে একটি ছাড়া আর সব ব্যাপারেই যদি মিল থাকে তাহলে যে ব্যাপার প্রথম দৃষ্টান্তে উপস্থিত আছে এবং দ্বিতীয় দৃষ্টান্তে অনুপস্থিত আছে সেটি বিচার্য ঘটনার কারণ অথবা কার্য অথবা কারণের অপরিহার্য অংশরূপে বিবেচিত। অর্থাৎ পারিপার্শ্বিক অবস্থাসমূহ একরকম থাকলেও যদি কোনো ঘটনাকে সরিয়ে নিলে অন্য একটি ঘটনাও সরে যায় এবং সেটি হাজির করলে ওই ঘটনাটিও আবার এসে হাজির হয়, তাহলে বুঝতে হবে যে ওই দুটি ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্বন্ধ আছে। ব্যতিরেখী পদ্ধতির রূপ: ব্যতিরেখী পদ্ধতির দুটি রূপ দেখা যায়। 1. অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনাগুলি থেকে কোনো ঘটনা বাদ দিলে অনুবর্তী ঘটনার ক্ষেত্রেও কিছু বাদ পড়ে যায়। 2. পূর্ববর্তী ঘটনার সঙ্গে কিছু নতুন ঘটনা যুক্ত করার ফলে লক্ষ্য করা যায় যে অনুবর্তী ঘটনার ক্ষেত্রেও সঙ্গে সঙ্গে নতুন কোনো বিষয় যুক্ত হয়ে যায়। সাংকেতিক উদাহরণ: পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল এ বি সি সদর্থক ঘটনা, অনুবর্তী ঘটনা বা কার্য স্মল এ বি সি সদর্থক ঘটনা। কারণ মাইনাস ক্যাপিটাল বি ক্যাপিটাল সি নঙর্থক ঘটনা, কার্য মাইনাস স্মল বি স্মল সি নঙর্থক ঘটনা। সুতরাং ক্যাপিটাল এ হল স্মল এর কারণ। সাংকেতিক উদাহরণ 2: পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি নঙর্থক ঘটনা, অনুবর্তী ঘটনা বা কার্য স্মল বি স্মল সি সদর্থক ঘটনা। কারণ প্লাস ক্যাপিটাল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল সি সদর্থক ঘটনা, কার্য প্লাস স্মল এ স্মল বি স্মল সি নঙর্থক ঘটনা। সুতরাং ক্যাপিটাল এ হল স্মল এর কারণ। উদাহরণ: কোনো পাত্র যদি বায়ুতে পূর্ণ থাকে এবং তার মধ্যে যদি ঘণ্টাধ্বনি সৃষ্টি করা হয় তাহলে তা শোনা যায়, কিন্তু পাত্রটি থেকে যদি বায়ুকে বের করে দেওয়া হয় অর্থাৎ বাদ দেওয়া হয় তাহলে ঘণ্টা নাড়ালেও তা শোনা যায় না। সুতরাং অনুমান করা যায় যে বায়ুর উপস্থিতি হল ঘণ্টার ধ্বনি শোনার কারণ। প্রশ্ন 12: ব্যতিরেখী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি তা উল্লেখ করো।
উত্তর। ব্যতিরেখী পদ্ধতির বৈশিষ্ট্য। ব্যতিরেখী পদ্ধতির সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে এই পদ্ধতিটির ক্ষেত্রে কতগুলি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে নিচে উল্লেখ করা হলো। 1. পরীক্ষণমূলক পদ্ধতি। ব্যতিরেখী পদ্ধতিতে কার্যকারণ সম্পর্কটিকে পরীক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠা করা যায়। এই পদ্ধতির ক্ষেত্রে মাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়। এই দুটি দৃষ্টান্তের একটি সদর্থক দৃষ্টান্ত এবং অপরটি নঙর্থক দৃষ্টান্ত। এই দুটি দৃষ্টান্তের মধ্যে সদর্থক দৃষ্টান্তে আলোচ্য ঘটনাটি উপস্থিত থাকে, কিন্তু নঙর্থক দৃষ্টান্তে ঘটনাটি অনুপস্থিত থাকে। একমাত্র এই একটি বিষয় ছাড়া আর অন্যান্য সমস্ত বিষয়ে দৃষ্টান্ত দুটির মধ্যে মিল থাকে। দাবি করা যায় যে পর্যবেক্ষণের মাধ্যমে ব্যতিরেখী পদ্ধতির দৃষ্টান্তকে ইচ্ছেমতো সংগ্রহ করা যায় না। শুধুমাত্র পরীক্ষণই এই পদ্ধতির প্রয়োজনীয় দৃষ্টান্ত সরবরাহ করতে পারে। এই কারণেই ব্যতিরেখী পদ্ধতিকে একটি পরীক্ষণমূলক পদ্ধতি বা মেথড অফ এক্সপেরিমেন্ট রূপে অভিহিত করা হয়। 2. প্রমাণের পদ্ধতি। ব্যতিরেখী পদ্ধতি একটি প্রমাণমূলক পদ্ধতিও বা মেথড অফ প্রুফও বটে, কারণ এটি মূলত পরীক্ষণ নির্ভর, আর পরীক্ষণমূলক পদ্ধতি সর্বদাই প্রমাণযোগ্য। পরীক্ষণের ক্ষেত্রে ঘটনাটি যে সমস্ত পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ঘটে, সেই সমস্ত অবস্থাগুলির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। এর ফলে আমরা বারবার একই বিষয়কে পরীক্ষা করে একই ফল পেতে পারি। স্বাভাবিকভাবেই তাই আমরা আমাদের প্রয়োজন মতো বিষয়টিকে প্রমাণ করতে পারি। সেজন্যই ব্যতিরেখী পদ্ধতিকে একটি প্রমাণের পদ্ধতি রূপে দাবি করা হয়। 3. একটিমাত্র বিষয়ের ব্যতিরেক বা পার্থক্য। আমরা আগেই জেনেছি যে ব্যতিরেখী পদ্ধতির ক্ষেত্রে মাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়। এই দুটি দৃষ্টান্তের মধ্যে আর সব বিষয়ে মিল বা সাদৃশ্য থাকলেও মাত্র একটি বিষয়ে উভয় দৃষ্টান্তের মধ্যে অমিল বা ব্যতিরেক দেখা যায়। পৃষ্ঠা 119। এই একটিমাত্র ব্যতিরেক বা পার্থক্য কার্যকারণ সম্পর্ককে প্রমাণ করতে পারে। এ কারণেই মেলন MELLONE এবং কফি COFFEY প্রমুখ তর্কবিদগণ ব্যতিরেখী পদ্ধতিকে একক ব্যতিরেখী পদ্ধতি রূপে উল্লেখ করেছেন। 4. অসতর্ক প্রয়োগ দোষের সম্ভাবনা। দৈনন্দিন জীবনে আমরা সব সময় সচেতনভাবে ব্যতিরেখী পদ্ধতিকে প্রয়োগ করি না, একথা সত্য। সচেতনভাবে এই পদ্ধতিটি প্রয়োগ না করলে অনেক সময় অনুমানলব্ধ সিদ্ধান্তটি অবৈধ হয়ে যায়। যেমন অনেক সময় আকাশে ধূমকেতুর আবির্ভাবের পর রাজার মৃত্যু হলে ধূমকেতুর আবির্ভাবকে রাজার মৃত্যুর কারণ বলে উল্লেখ করা হয়। এইরূপ অসতর্কভাবে ব্যতিরেখী পদ্ধতির প্রয়োগ করলে কাকতালীয় দোষের উদ্ভব হয়। দৈনন্দিন জীবনে এই পদ্ধতির অসতর্ক প্রয়োগে তাই নির্ভরযোগ্য সিদ্ধান্ত পাওয়া যায় না। 5. শ্রেষ্ঠ বা নির্ভুল পদ্ধতি। অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রয়োগ করলে একমাত্র ব্যতিরেখী পদ্ধতিটি কার্যকারণ সম্পর্ক সম্বন্ধে নির্ভুল তথ্য দিতে পারে, কারণ এরূপ পদ্ধতিতে পরীক্ষণের মাধ্যমে প্রমাণের সাহায্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। সে কারণেই তর্কবিদ মিল ব্যতিরেখী পদ্ধতিকে সফল আরোহী পদ্ধতির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি রূপে উল্লেখ করেছেন। প্রশ্ন 13। ব্যতিরেখী পদ্ধতির সুবিধাগুলি কি? উত্তর। ব্যতিরেখী পদ্ধতির সুবিধা। ব্যতিরেখী পদ্ধতি প্রমাণমূলক পদ্ধতি বলে তার কতগুলি সুবিধা রয়েছে। এই সমস্ত সুবিধাগুলি নিচে উল্লেখ করা হলো। 1. পরীক্ষণ যোগ্যতার সুবিধা। ব্যতিরেখী পদ্ধতি মূলত পরীক্ষণমূলক পদ্ধতি, সেজন্যই এই পদ্ধতিতে পরীক্ষণের সুযোগ সুবিধা আছে। সেজন্য এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তা কখনোই সম্ভাব্য নয়, তা সুনিশ্চিত। এই পদ্ধতিটি তাই সঠিকভাবেই কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠা করতে পারে। 2. সহজ ও সরল পদ্ধতির সুবিধা। ব্যতিরেখী পদ্ধতি হলো একটি অত্যন্ত সহজ ও সরল পদ্ধতি, সেই জন্যই এই পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রে কোনো ঝামেলা থাকে না, কারণ এখানে মাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োগ হলেই যথেষ্ট। এই দুটি দৃষ্টান্তের একটি হলো সদর্থক দৃষ্টান্ত এবং অন্যটি হলো নঙর্থক দৃষ্টান্ত। এদের মধ্যে যে বিষয়ে ব্যতিরেক বা অমিল তাকেই আলোচ্য ঘটনার কারণ বা কার্যরূপে অভিহিত করা হয়। এই পদ্ধতিটিকে তাই সাধারণ মানুষ অত্যন্ত সহজেই প্রয়োগ করতে পারে। 3. প্রমাণযোগ্যতার সুবিধা। তর্কবিদ মিল ব্যতিরেখী পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বা মেথড অফ প্রুফ রূপে অভিহিত করেছেন। অন্যই পদ্ধতি অথবা অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে যে সমস্ত সিদ্ধান্ত পাওয়া যায়, অনেক সময় সেই সমস্ত সিদ্ধান্ত সমূহকে প্রমাণ বা যাচাই করতে হলে ব্যতিরেখী পদ্ধতির ওপরই নির্ভর করতে হয়। সেই কারণেই প্রমাণের পদ্ধতি হিসেবে ব্যতিরেখী পদ্ধতির মূল্যটিকে কখনোই অস্বীকার করা যায় না। 4. বহু কারণবাদ থেকে মুক্ত হওয়ার সুবিধা। অন্যান্য পদ্ধতির ক্ষেত্রে, বিশেষ করে অন্যই পদ্ধতির ক্ষেত্রে প্রাপ্ত সিদ্ধান্তটি অনেক সময় বহু কারণবাদের দোষে দুষ্ট হতে পারে, কিন্তু ব্যতিরেখী পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্ত কখনোই বহু কারণবাদের পথটিকে প্রশস্ত করে না। এরূপ পদ্ধতি সবসময় একটি নির্দিষ্ট সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে এবং যথার্থভাবে কার্যকারণ সম্বন্ধটিকে নির্দেশ করে।
ব্যতিরেকী পদ্ধতিটি তাই বহু কারণের সম্ভাবনা থেকে মুক্ত। 14. ব্যতিরেকী পদ্ধতির অসুবিধা কি? উত্তর। ব্যতিরেকী পদ্ধতির অসুবিধা। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে উপরিউক্ত সুবিধাগুলি থাকলেও তার কতকগুলি দোষ বা ত্রুটি আছে। ব্যতিরেকী পদ্ধতির এই সমস্ত দোষ বা ত্রুটির পরিপ্রেক্ষিতে যে সমস্ত অসুবিধার সৃষ্টি হয় সেগুলিকে নিচে উল্লেখ করা হলো। 1. সীমিত প্রয়োগের অসুবিধা। ব্যতিরেকী পদ্ধতি মূলত পরীক্ষণমূলক পদ্ধতি, সে কারণেই পরীক্ষণমূলক পদ্ধতির যাবতীয় সীমাবদ্ধতা এই পদ্ধতির মধ্যে দেখা যায়। আমরা জানি পরীক্ষণের ক্ষেত্র অত্যন্ত সংকীর্ণ, সুতরাং যে সমস্ত ক্ষেত্রে পরীক্ষণ সম্ভব নয় সেই সমস্ত ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পরীক্ষণমূলক পদ্ধতি হিসেবে ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগও সম্ভব নয়। অতএব দেখা যায় যে অন্যান্য পদ্ধতিগুলির তুলনায় ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত সীমিত। 2. একমুখী পদ্ধতির অসুবিধা। ব্যতিরেকী পদ্ধতি পরীক্ষণ নির্ভর হওয়ায় আমরা কারণ থেকে কার্য যেতে পারি, কিন্তু কার্য থেকে কখনোই কারণে আসতে পারি না। আমরা সম্ভাব্য কারণের সাথে কিছু যোগ বা বিয়োগ করে আলোচ্য ঘটনার কারণ নির্ণয় করতে পারি, কিন্তু কার্যের সঙ্গে কিছু যোগ বা বিয়োগ করতে পারি। ব্যতিরেকী পদ্ধতি অনুসারে কোনো কার্যের কারণ আবিষ্কার করতে হলে সেই কার্যের কিছু কল্পিত কারণকে গ্রহণ করতে হয়, কিন্তু এরূপ কল্পিত কারণ দ্বারা কার্যটি সম্পন্ন হয় কিনা তা পরীক্ষণের মাধ্যমে দেখতে হয়, কিন্তু এ ধরনের কারণ কল্পনা করা কোনো প্রমাণ পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 3. কারণ ও শর্তের পার্থক্যহীনতার অসুবিধা। ব্যতিরেকী পদ্ধতির মাধ্যমে আমরা কারণ এবং শর্তের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হই, কারণ এই পদ্ধতি প্রমাণ করার চেষ্টা করে যে অগ্রবর্তী কোনো ঘটনা হলো অনুবর্তী কোনো ঘটনার কারণ, কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে দেখা গেছে যে অনেক সময় অগ্রবর্তী ঘটনাটি কারণ না হয়ে কারণের একটি অংশ বা শর্ত রূপে গণ্য হয়। উদাহরণস্বরূপ মশলা মুড়ির ক্ষেত্রে বিভিন্ন রকম মশলা লবণবিহীন মুড়িতে দিলে তা কখনোই সুস্বাদু হয় না, কিন্তু লবণ দিলেই তা সুস্বাদু হয়ে ওঠে। তাহলে সেক্ষেত্রে যদি ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ করে বলা হয় যে লবণই হলো মশলা মুড়ি সুস্বাদু হওয়ার কারণ, তাহলে তা ভুল হবে, কারণ সেক্ষেত্রে একটি শর্তকে কারণ রূপে উল্লেখ করা হয় যা আদৌ যুক্তিসঙ্গত নয়। 4. কাকতালীয় পদ্ধতি। অত্যন্ত সতর্কতার সঙ্গে যদি প্রয়োগ না করা যায় তাহলে ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগের ফলে কাকতালীয় দোষের উদ্ভব ঘটে। এই কাকতালীয় দোষের ফলে অবান্তর কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ রূপে উল্লেখ করা হয়, যা একটি পরীক্ষণমূলক পদ্ধতি হিসেবে ব্যতিরেকী পদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। পৃষ্ঠা 120। 15. উদাহরণ সহ অন্বয় ব্যতিরেকী পদ্ধতির ব্যাখ্যা করো। উত্তর। অন্বয় পদ্ধতির যুগ্ম প্রয়োগ রূপে অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। অন্বয় ব্যতিরেকী পদ্ধতি হল অন্বয় পদ্ধতিরই দ্বৈত বা যুগ্ম প্রয়োগ। এই পদ্ধতির ক্ষেত্রে একদিকে যেমন সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ দেখা যায়, অপরদিকে তেমনি নঙর্থক দৃষ্টান্ত গুচ্ছ পরিলক্ষিত হয়। সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন কতকগুলি দৃষ্টান্ত সংগৃহীত হয়। এই সমস্ত দৃষ্টান্তের ক্ষেত্রে একটিমাত্র ঘটনার উপস্থিতি তাদের মধ্যে মিল বা সাদৃশ্য রচনা করে, কিন্তু নঙর্থক দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে আলোচ্য ঘটনা অনুপস্থিত আছে এমন কয়েকটি দৃষ্টান্ত সংগৃহীত হয় এবং সেই ঘটনারই অনুপস্থিতি ছাড়া আর অন্য কোনো ক্ষেত্রেই দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে মিল বা সাদৃশ্য থাকে না। অতএব অনুমান করা যায় যে ওই একটিমাত্র ঘটনায় আলোচ্য ঘটনার কারণ বা কার্য অথবা কারণের একটি অপরিহার্য অংশরূপে গণ্য। সদার্থক ও নঙর্থক দৃষ্টান্ত গুচ্ছের সম্মিলিত রূপ বলেই তাকে মিশ্র পদ্ধতি বা জয়েন্ট মেথড রূপেও উল্লেখ করা হয়। অন্বয় ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞা। অন্বয় ব্যতিরেকী পদ্ধতির সূত্রটিকে তর্কবিদ মিল নিম্নোক্তভাবে উপস্থাপিত করেছেন। বিচার্য ঘটনাটি যেসব দৃষ্টান্তে উপস্থিত আছে তাদের ঠিক পূর্বগামী বা অনুগামী ঘটনাগুলির মধ্যে যদি আরেকটি ব্যাপার অবশ্যই উপস্থিত থাকে এবং বিচার্য ঘটনাটি যেসব দৃষ্টান্তে অনুপস্থিত তাদের ঠিক পূর্বগামী বা অনুগামী ঘটনাগুলির মধ্যে যদি ওই ব্যাপারটি সর্বদাই অনুপস্থিত থাকে, তাহলে বুঝতে হবে যে সেটি বিচার্য ঘটনার কার্য অথবা কারণ অথবা কারণের অপরিহার্য অংশরূপে বিবেচিত। অর্থাৎ পর্যবেক্ষণ লব্ধ দৃষ্টান্তগুলিতে যে ঘটনা উপস্থিত থাকলে অন্য একটি ঘটনাও উপস্থিত থাকে এবং যে ঘটনাটি অনুপস্থিত থাকলে অন্য ঘটনাটিও অনুপস্থিত থাকে, সেই ঘটনা দুটির মধ্যে কার্যকারণ সম্বন্ধ অনুমান করা যায়। দ্বিতীয় অন্বয় পদ্ধতি রূপে অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। অন্বয় পদ্ধতির দ্বিবিধ প্রয়োগ বলে অনেক সময় অন্বয় ব্যতিরেকী পদ্ধতিকে দ্বিতীয় অন্বয় পদ্ধতি বা দ্য মেথড অফ ডাবল এগ্রিমেন্ট রূপে অভিহিত করা হয়। নিচের উদাহরণগুলিতে দেখা যায় অন্বয়ী পদ্ধতিকে একবার সদর্থক দৃষ্টান্ত সমূহের মাধ্যমে এবং আর একবার নঙর্থক দৃষ্টান্ত সমূহের মাধ্যমে উল্লেখ করা যায়। সাংকেতিক উদাহরণ। সদর্থক দৃষ্টান্ত।
পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল এ বি সি, অনুবর্তী ঘটনা বা কার্য স্মল এ বি সি। কারণ ক্যাপিটাল এ পি আর, কার্য স্মল এ পি আর। কারণ ক্যাপিটাল এ আর এম, কার্য স্মল এ আর এম। নঙর্থক দৃষ্টান্ত: পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল বি সি ডি, অনুবর্তী ঘটনা বা কার্য স্মল বি সি ডি। কারণ ক্যাপিটাল সি ডি ই, কার্য স্মল সি ডি ই। কারণ ক্যাপিটাল ই এফ জি, কার্য স্মল ই এফ জি। সুতরাং ক্যাপিটাল এ হল স্মল এর কারণ। ব্যাখ্যা: এই সাংকেতিক উদাহরণটিকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে পূর্ববর্তী ঘটনারূপে ক্যাপিটাল এ সবসময় উপস্থিত আছে এবং সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনারূপেও স্মল এ সবসময় উপস্থিত আছে। আবার নঙর্থক দৃষ্টান্তগুচ্ছে উভয় ঘটনায় অনুপস্থিত আছে। সে কারণেই আমরা দাবি করতে পারি যে এরূপ দুটি দৃষ্টান্তগুচ্ছের মধ্যে অমিলের ভিত্তিতে পূর্ববর্তী ক্যাপিটাল এ নামক ঘটনা এবং অনুবর্তী স্মল এ নামক ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ অনুমান করা যায়। উদাহরণ 1। পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে রামবাবু যখনই প্রাতঃভ্রমণে যান তখনই তার ঠান্ডা লাগে এবং যখনই প্রাতঃভ্রমণে যান না তখনই তার ঠান্ডাও লাগে না। অতএব সিদ্ধান্ত করা গেল যে প্রাতঃভ্রমণই হল রামবাবুর ঠান্ডা লাগার কারণ। উদাহরণ 2। পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে যেসব অঞ্চলে অ্যানোফিলিস নামক মশার কামড় আছে সেসব অঞ্চলে ম্যালেরিয়াও আছে। আবার যেসব অঞ্চলে অ্যানোফিলিস নামক মশার কামড় নেই সেই সব অঞ্চলে ম্যালেরিয়াও নেই। অতএব সিদ্ধান্ত করা যায় যে অ্যানোফিলিস মশার কামড়ই হল ম্যালেরিয়ার কারণ। প্রশ্ন 16। কোট: থাইরয়েড গ্রন্থি ছেদনের ফলে বুদ্ধি ক্ষীণ হল, সুতরাং থাইরয়েড গ্রন্থি বুদ্ধির কারণ। আনকোট: দৃষ্টান্তটিতে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো। চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা দুটি, অসুবিধা দুটি। পদ্ধতি: ব্যতিরেখী পদ্ধতি। সংজ্ঞা: তর্কবিদ মিলের মতে ব্যতিরেখী পদ্ধতির সূত্রটি হল কোট: যে দৃষ্টান্তে বিচার্য ঘটনাটি উপস্থিত আছে এবং যে দৃষ্টান্তে ওই ঘটনাটি উপস্থিত নেই তাদের মধ্যে একটি ছাড়া আর সব ব্যাপারেই যদি মিল থাকে তাহলে যে ব্যাপার প্রথম দৃষ্টান্তে উপস্থিত আছে এবং দ্বিতীয় দৃষ্টান্তে অনুপস্থিত আছে সেটি বিচার্য ঘটনার কারণ অথবা কার্য অথবা কারণের অপরিহার্য অংশরূপে বিবেচিত। আনকোট। আকার: আকার 1। পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল এ বি সি সদর্থক দৃষ্টান্ত, অনুবর্তী ঘটনা বা কার্য স্মল এ বি সি সদর্থক দৃষ্টান্ত। কারণ ক্যাপিটাল বি সি নঙর্থক দৃষ্টান্ত, কার্য স্মল বি সি নঙর্থক দৃষ্টান্ত। সুতরাং ক্যাপিটাল এ হল স্মল এর কারণ। আকার 2। পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল বি সি নঙর্থক দৃষ্টান্ত, অনুবর্তী ঘটনা বা কার্য স্মল বি সি নঙর্থক দৃষ্টান্ত। কারণ ক্যাপিটাল এ বি সি সদর্থক দৃষ্টান্ত, কার্য স্মল এ বি সি সদর্থক দৃষ্টান্ত। সুতরাং ক্যাপিটাল এ হল স্মল এর কারণ। পৃষ্ঠা 121। সুবিধা 1। ব্যতিরেখী পদ্ধতি মূলত পরীক্ষণমূলক পদ্ধতি, সেজন্যই এই পদ্ধতিতে পরীক্ষণের সুযোগ সুবিধাগুলি আছে। এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তা কখনোই সম্ভাব্য নয়, তা সুনিশ্চিত। এই পদ্ধতিটি তাই সঠিকভাবেই কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠা করতে পারে। 2। তর্কবিদ মিল ব্যতিরেখী পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বা মেথড অফ প্রুফ রূপে অভিহিত করেছেন। অন্যায় পদ্ধতি অথবা অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে যে সমস্ত সিদ্ধান্ত পাওয়া যায় অনেক সময় সেই সমস্ত সিদ্ধান্তকে প্রমাণ বা যাচাই করতে হলে ব্যতিরেখী পদ্ধতির ওপরই নির্ভর করতে হয়। সেই কারণেই প্রমাণের পদ্ধতি হিসেবে ব্যতিরেখী পদ্ধতির মূল্যটিকে কখনোই অস্বীকার করা যায় না। অসুবিধা 1। ব্যতিরেখী পদ্ধতি মূলত পরীক্ষামূলক পদ্ধতি, সে কারণেই পরীক্ষণমূলক পদ্ধতির যাবতীয় সীমাবদ্ধতা এই পদ্ধতির মধ্যে দেখা যায়। আমরা জানি পরীক্ষণের ক্ষেত্র অত্যন্ত সংকীর্ণ, সুতরাং যে সমস্ত ক্ষেত্রে পরীক্ষণ সম্ভব নয় সেই সমস্ত ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পরীক্ষণমূলক পদ্ধতি হিসেবে ব্যতিরেখী পদ্ধতির প্রয়োগও সম্ভব নয়। অতএব দেখা যায় যে অন্যান্য পদ্ধতির তুলনায় ব্যতিরেখী পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত সীমিত। 2। অত্যন্ত সতর্কতার সঙ্গে যদি প্রয়োগ না করা যায় তাহলে ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগের ফলে কাকতালীয় দোষের উদ্ভব ঘটে। এই কাকতালীয় দোষের ফলে অবান্তর কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ রূপে উল্লেখ করা হয়, যা একটি পরীক্ষণমূলক পদ্ধতি হিসেবে ব্যতিরেকী পদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।